আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, তোমরা সুস্থ আছো। সাথে আছি তোমাদের আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। তো বরাবরের মতো আজকেও আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণীর বই থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের যে পাঠ রয়েছে নির্দিষ্ট, সেই পাঠ নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। সময় যেহেতু খুব বেশি নেই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি বলেছি এর আগে যে ক্লাস করেছি সেখানেও বলেছি, বা বরাবর এই কথাগুলো আমি বলেই থাকি, যে আমরা মুখ বিহ্বরের অর্থাৎ মুখ বিহ্বরের ভিতর থেকে যে কণ্ঠনালী, স্বরনালী, তারপরে আলা জিহ্বা, আমাদের জিহ্বা রয়েছে, দাঁত রয়েছে, ঠোঁট রয়েছে, অর্থাৎ এই যে আমাদের বাক যন্ত্রগুলো রয়েছে, এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ধ্বনি সৃষ্টি করে থাকি। আচ্ছা, আজকে তাহলে দেখো এই ধ্বনিগুলো কিভাবে মিলিত হয়, ধ্বনিগুলো মিলিত হয়ে কি রূপ ধারণ করে, কি হতে পারে, সেগুলো আমরা দেখি। আমরা জানি বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে শব্দ কয়েক প্রকারে গঠিত হয়ে থাকে, কয়েক প্রকারই গঠিত হয়ে থাকে। যেমন মনে করো প্রত্যয়জাত, উপসর্গজাত, তারপরে হচ্ছে তোমার সমাস, প্রত্যয়, উপসর্গ, সমাস, তারপরে ধরো আছে সন্ধি। ঠিক আছে, এসবের মাধ্যমে অর্থাৎ এই সকল বিষয়গুলো থেকে বা এভাবেই শব্দগুলো গঠিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে ধ্বনিগুলো মিলিত হয়ে কিভাবে শব্দ গঠিত হয়, সেই বিষয়টাই আমরা আজকে দেখব। আচ্ছা দেখো, আমি বোর্ডে দুটোই লিখি, খুব বেশি না, খুব বেশি লিখলে হয়তো তোমরা ধরতে পারবে না। দেখো দুটো লিখে দিই, আমার মনে হয় খুব সহজেই বুঝে যাবে। যেমন মনে করো আমরা, এটা একটু মুছে নিই। আজকে আমরা পড়ব হচ্ছে অষ্টম শ্রেণী, আচ্ছা পড়ব বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। আচ্ছা চলো তাহলে আমরা দেখি। দেখো আমি কি লিখছি পড়ে খেয়াল করো। বিদ্যা যোগ আলয়। আচ্ছা কি লিখলাম? বিদ্যা যোগ আলয়। আবার দেখো লিখি নব যোগ অন্য। কয়টা লিখলাম? দুটো। আর লিখবো? আচ্ছা আরেকটি লিখি, দেখো রূপা যোগ আলী। আচ্ছা এই যে শব্দগুলো একটু যোগ চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম তোমাদের এখানে। দেখো বিদ্যা যোগ আলয়, নব যোগ অন্য, রূপা যোগ আলী। এই যে আমি যেই উদাহরণগুলো বোর্ডে তোমাদেরকে লিখে দিলাম, এই উদাহরণগুলো কোন ক্ষেত্রে, কোথায় কোথায় আমরা ব্যবহার করি, কিভাবে গঠিত হয়, আমার মনে হয় তোমরা এতক্ষণে আইডিয়া করতে পেরেছ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এইখানে লক্ষ্য করো বিদ্যা যোগ আলয় কিভাবে হলো? ব যোগ
ইকার যোগ দ যোগ জফলা যোগ আকার। আবার এখানে খেয়াল করো আ যোগ ল ল যোগ অ। এবার দেখো এই যে এখানে একটা আ ধ্বনি রয়েছে, এখানে একটি আ ধ্বনি রয়েছে। আবার এখানে খেয়াল করো এই যে এখানেও যে একটি ধ্বনি রয়েছে, এখানেও একটি ধ্বনি রয়েছে। তাহলে কি হলো ন ব, এখানে কিন্তু একটি, এখানে একটি অ আসে, ন যোগ অ আসে, আবার এখানে একটি ও আসছে। দেখো তাহলে এখানে আমি অ লিখে দিলাম, তারপরে নয় ন দুটো। এবার লক্ষ্য করো এখানেও একটি অধ্বনি আসলো, এখানেও একটি অধ্বনি আসলো। এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো মিলিত হয়, ধ্বনিগুলো মিলিত হয়ে কি হয়, একটি শব্দ হয়। তাহলে এখানে কি হবে, বিদ্যালয়, বিদ্যালয়। দেখো এখানকার যে ধ্বনিটি রয়েছে আ ধ্বনি এবং এখানে রয়েছে আ ধ্বনি, এই দুই আ ধ্বনি মিলে এখানে একটি ধ্বনি হয়ে গেল, অর্থাৎ এই দুটো একটা ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক একইভাবে দেখো এখানে হবে কি নবান্ন, এখানে হবে কি, এখানেও আছে আ, এখানেও আছে কি আ, এই দুই আ মিলে হয়ে যাবে এখানে রূপালী। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি শব্দের অর্থ কি তাহলে পেলাম আমরা, মিলন বা মিল। কিসের মিল, পরস্পর ধ্বনির মিল। কি, পরস্পর ধ্বনির মিল বা মিলন। মিলনকে বলা হয়, পরস্পর ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। পরস্পর ধ্বনির মিলনকে, এখানে ধ্বনি বা দুই বা ততোধিকও লিখতে পারো, তাহলে ধ্বনি পরস্পর যেহেতু কথাটা লেখা থাকে সেহেতু এটা না লিখলেও চলে। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা আধ্বনি, এখানে একটা আধ্বনি, দুটো আধ্বনি মিলে একটা আধ্বনিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এভাবে আমরা কি করব, সন্ধিগুলো গঠিত করব বা সন্ধিগুলো এভাবে গঠন করে থাকে। আচ্ছা, এবার দেখো আমরা দেখি যে এই সন্ধিগুলো আমরা কেন পড়ব, সন্ধিগুলো কেন পড়ব। যে উদাহরণগুলো আমি লিখেছিলাম সেই উদাহরণগুলোই দেখো আমি আবার লিখে দিচ্ছি। বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। আরেকটা কি লিখেছিলাম, নব যোগ অন্ন, কি হলো নবান্ন। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি কথায় কথায় বলি যে আমি বিদ্যা যোগ আলয়ে যাই, আমি কি করি, বিদ্যা যোগ আলয়ে যাই, তাহলে কেমন লাগে শুনতে, ভালো লাগে না নিশ্চয়ই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা প্রধানত যে বিষয়টি পাই, সন্ধির কাজ হচ্ছে শ্রুতি মধুর করা। কি করা, শ্রুতি মধুর করা, শব্দকে শ্রুতি মধুর করবে, শুনতে ভালো লাগবে। আচ্ছা, আবার দেখো এই যে এখানে দুটো ধ্বনি রয়েছে, দুটো অংশ রয়েছে, এর মধ্যে একটি আধ্বনি, এখানে একটা আধ্বনি, দুটো আধ্বনি মিলে একটা শব্দ, নতুন শব্দ হলো। তাহলে আমরা বলতে পারি যে, কি বলতে পারি, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে রূপান্তরিত হয়। কি হয়, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে রূপান্তরিত হয়, একটি ধ্বনিতে রূপান্তরিত হয়, অথবা বলতে পারো যে দুটো ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দুটো ধ্বনি পরস্পর মিলিত হয়েছে, কিন্তু দুটো ধ্বনি মিলনের ফলে
একটা ধ্বনি পরিবর্তিত হয়ে আরেকটা ধ্বনির সাথে যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে একটি ধ্বনি বদলে যায়। কি হয়? একটি ধ্বনি বদলে যায়। আচ্ছা, দেখো আমরা তিনটি বৈশিষ্ট্য বা তিনটি সুবিধা পেলাম কেন আমরা সন্ধি পড়ব, সন্ধি আমরা কেন পড়ব, এরকম তিনটি সুবিধা আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখো নতুন একটি ধ্বনি বলছে বদলে গেল। আবার দেখো এখানে যে দুটো ধ্বনি রয়েছে বদলের ফলে একটা ধ্বনি কিন্তু এই ধ্বনিটা কিন্তু এখানে আর থাকলো না, এই শব্দটার মধ্যে এসে এই আ ধ্বনিটা কিন্তু আর থাকলো না, তাই না? এই আ ধ্বনিটা কি হলো? লোপ পেয়ে গেল। এই আ ধ্বনিটা লোপ পেয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে একটি ধ্বনি লোপ পায়, একটি ধ্বনি কি করে? লোপ পায়। লোপ পায় মানে এটা উচ্চারণের সময় সন্ধিজাত শব্দ যখন তৈরি হয়ে যাবে তখন এই উচ্চারণে একটি ধ্বনি আসবে না। আচ্ছা, তাহলে দেখো চারটি বৈশিষ্ট্য আমরা এখান থেকে পেয়ে গেলাম। আরো একটি মজার বিষয় হচ্ছে যে এতগুলো বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়লাম। দেখো এই দুটো ধ্বনি যখন মিলিত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? একটি নতুন ধ্বনির সৃষ্টি করছে। তাহলে দেখো দুটি ধ্বনি মিলে একটি নতুন ধ্বনির সৃষ্টি করে। কি করে? দুটো ধ্বনি মিলিত হয়ে এখানে এই ধ্বনি এই ধ্বনি দুটো ধ্বনি মিলিত হয়ে গিয়ে একটি ধ্বনির সৃষ্টি করে। তাহলে দেখো আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে শ্রুতি মধুর করলো শব্দটাকে, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনিতে রূপান্তরিত হলো, একটি ধ্বনি বদলে গেল, একটি ধ্বনি লোপ পেল, এটা বদলে গেল, এটা লোপ পেল, দুটি ধ্বনি মিলিত হয়ে একটি নতুন ধ্বনির সৃষ্টি করলো। কি করলো? দুটি ধ্বনি মিলিত হয়ে সম্পূর্ণ একটি নতুন ধ্বনির সৃষ্টি করলো, যা একটি অর্থবোধক শব্দ হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার দেখো সন্ধির বেলায় কিন্তু তোমার এই যে দুই পাশের যে দুটো ধ্বনি রয়েছে, দুটো শব্দ থাকে, দুটোরই কিন্তু অর্থ প্রাধান্য পায়, অর্থ থাকে, দুটোরই অর্থ মোটামুটি থাকে। আচ্ছা, এবার দেখো এই যে সন্ধিটা আমরা পড়লাম, এটা আমি একটু মুছে দিই। এই যে সন্ধিটা আমরা পড়লাম বা পড়তেছি আমরা, এই সন্ধি আবার তোমার প্রকারভেদ রয়েছে, কয়েক প্রকারে হয়ে থাকে। প্রধানত আমরা জানি সন্ধি দুই প্রকার। দুই প্রকার সন্ধি হচ্ছে দুই প্রকার। আচ্ছা, কি কি দেখো? এক হচ্ছে স্বর সন্ধি। আচ্ছা, দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নাম শুনে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে এসেছে। আমরা জানি বাংলা ব্যাকরণে, বাংলা ভাষায় প্রধানত ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি থেকে এসেছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। কেননা আমরা জানি ধ্বনি নির্দেশক যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটাকে বলা হয় বর্ণ। মুখে যখন আওয়াজ করি তখন ধ্বনি হয়, যখন লিখে দিই তখন সেটা হয়ে যায় কি বর্ণ। ঠিক ওখান থেকে এভাবে শিক্ষার্থী বন্ধুরা এই স্বর ধ্বনি থেকে এসেছে স্বরসন্ধি, ব্যঞ্জন ধ্বনি থেকে এসেছে ব্যঞ্জন সন্ধি। তাহলে তোমরা মনে হয় সহজেই বুঝতে পারবে যে কিভাবে আসলো। এবার চলো আমরা একটু দেখি যে আমরা জানি, আমরা একটু আগে বলেছি বা আলোচনা করেছি যে পরস্পর ধ্বনি মিলিত হয়। সন্ধির বেলায় কি হয়? ধ্বনি মিলিত হয়। কোথায় কোথায় ধ্বনি মিলিত হয়? একটা যোগ চিহ্ন দেওয়া থাকবে, যেমন এখানে লিখেছিলাম আমরা বিদ্যা যোগ আলয়। আচ্ছা,
এই যে যোগ চিহ্নটা রয়েছে, যোগ চিহ্নের আগে যে ধ্বনিটি থাকবে এবং পরে যে ধ্বনিটি থাকবে, এই দুটো ধ্বনি পরস্পর মিলিত হবে। তাহলে তুমি সহজেই তুমি খুঁজে বের করবে যে এই যোগ চিহ্নের এ পাশের ধ্বনিটি কোন ধরনের, এ পাশের ধ্বনিটি কোন ধরনের, স্বরধ্বনি আর স্বরধ্বনি। যদি শিক্ষার্থী বন্ধুরা এরকম স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলে সন্ধি গঠিত হয়, তাহলে তাকে বলা হবে কি স্বরসন্ধি। আরেকটা লিখেছিলাম দেখো, নব যোগ অন্য। এবার লক্ষ্য করো, এই যে নব যোগ অন্য যে আমরা লিখেছি, দেখো এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে কিভাবে হয়। নয়ের সাথে একটা ও আসে, বয়ের সাথে একটা ও আসে, আবার এখানে তো ও দেওয়াই আছে, দন্তন্য যোগ দন্তন্য, তাহলে এটা অধ্বনি, এটা অধ্বনি, এখানেও ছিল আধ্বনি, এখানেও ছিল কি আধ্বনি। তাহলে এরকম স্বরধ্বনি এবং স্বরধ্বনি যদি পরস্পর মিলিত হয়, তাহলে সেটা হবে কি স্বরসন্ধি। সহজেই মনে রাখতে পারবে বা বুঝতে পারবে যে যোগ চিহ্নটা থাকবে, যে সেই যোগ চিহ্নটার বাম পাশের যে ধ্বনিটা উচ্চারণের সময় সেই ধ্বনিটা লক্ষ্য করবে এবং পরে যে ধ্বনিটা থাকবে সেটা লক্ষ্য করবে। এই দুটো ধ্বনি যদি স্বরধ্বনি হয়, তাহলে তুমি নিশ্চিত বলবে যে এটা হচ্ছে স্বরসন্ধি। আচ্ছা, এবার দেখো, এটা একটু মুছে দেই। ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি লক্ষ্য করো, আর যোগ না, আর যোগ না। এখানে যেমন আমরা বলেছিলাম নব যোগ অন্য, নব, এখানে কি নয়ের সাথে অ ছিল, বয়ের সাথেও অ ছিল, তাই না? নব যোগ অন্য, এখানে অ ছিল। এখানে কিন্তু আমরা বলছি না আর অ যোগ না, আমরা কি বলছি আর যোগ না। অর্থাৎ এই আরের এখানে একটা হসন্ত বা হলন্ত দিয়ে তোমাকে এটা উচ্চারণ করতে হবে, যাতে এই ধ্বনিটা আরো নিচের দিকে তুমি, অর্থাৎ আরো এরকম মুক্ত যাতে উচ্চারণ করতে না পারো, এটাকে বদ্ধ উচ্চারণ করতে হবে। আর যোগ না কি হয়ে গেল, আন্না, আর যোগ না আন্না। তাহলে এখানে লক্ষ্য করো, এই আর এই রটা হচ্ছে কি এই রটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আবার একইভাবে দন্ত নয়ের পরে হচ্ছে আ ধ্বনি, তাহলে দন্ত নটা হচ্ছে আগে। তাহলে দেখো, এটাও ব্যঞ্জন ধ্বনি, এটাও ব্যঞ্জন ধ্বনি। এরকম পরস্পর যদি দুইটা ব্যঞ্জন ধ্বনি হয়, অর্থাৎ যোগ চিহ্নটার বাম পাশে এবং ডান পাশে যদি দুটোই ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে তুমি নিশ্চিত বলবে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে এটা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরো যে একটি উদাহরণ আমরা দিই, তাহলে আমরা আরো মনে হয় ভালো বুঝতে পারবো। দেখো, আরো একটি লিখি আমি, কাঁচা, কাঁচা যোগ কলা, কাঁচা যোগ কলা। এবার কি হবে, এটা কাঁচ কলা, কলা, কাঁচকলা। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যেমন বলেছিলাম, তাহলে এখানে দেখো কি হয়, ক যোগ আ যোগ চ যোগ আ যোগ ক, ক যোগ ল যোগ আ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক ধ্বনিটা রয়েছে, ক ধ্বনি নিজেই রয়েছে, আর এখানে চয়ের পরে আছে আ ধ্বনি, চয়ের পরে কি আছে, আ ধ্বনি। তাহলে এটা হচ্ছে স্বরধ্বনি এবং এটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে এবার কি বলতে পারো না যে এরকম যদি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়, তাহলেও সেটা হবে কি ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা কি পেলাম, যে কেবলমাত্র স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি, এবং ব্যঞ্জন সন্ধির বেলায় সেটা ব্যঞ্জন ধ্বনিও মিলিত হতে পারে, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিও মিলিত হতে পারে।
তাহলে বুঝতে পারবে যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি মিলে কিনা। আমরা দেখলাম ব্যঞ্জন ধ্বনি মিলে, আমরা দেখলাম স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলে। এবার দেখি ব্যঞ্জন ধ্বনি কিভাবে মিলে। দেখো লিখলাম আমি দি যোগ অন্ত, কি হবে? দিগন্ত। দিক যোগ অন্ত দিগন্ত। এইবার লক্ষ্য করে এখানে হসন্ত বা এই হলন্তটা দিয়ে এটাকে এই উচ্চারণটা যাতে মুক্ত না হয় সেটা করা হয়েছে। তাহলে কি হলো এখানে দেখো, লক্ষ্য করো, দ যোগ ইকার যোগ হলন্ত এবার ধ্বনি আছে। এখানে দেখো অধ্বনি রয়েছে, দন্ত ন যুক্ত। এবার লক্ষ্য করো এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে আগে দেখেছিলাম কি আমরা একটা স্বর একটা ব্যঞ্জন, আর এখানে দেখবো হচ্ছে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর এটা হচ্ছে কি স্বরধ্বনি। এবার তাহলে আমরা বলতে পারি যে কোন কোন ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি মিলিত হলেও সেটা কোন সন্ধি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে আমরা কি দেখলাম? কেবলমাত্র স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি হয়, ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয় এবং ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। তা দুটো সন্ধি আমরা পড়েছি। বাংলা ব্যাকরণে আরো একটি সন্ধি রয়েছে, সেটার নাম হচ্ছে কি? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধিটা কেমন হয় সেটার একটা উদাহরণ আমরা দেখি। দেখো বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গ ধ্বনির সাথে, বিসর্গ আমরা জানি ব্যঞ্জন ধ্বনি, আমরা জানি বিসর্গ কি? ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? এই বিসর্গ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকেই বিসর্গ সন্ধি বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা উদাহরণে যাই। দেখো এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে সজাত। তাহলে কি আমরা কি জানলাম? বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গ ধ্বনির সাথে, বিসর্গ ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। আচ্ছা, এবার দেখো তাকে বলে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দুই উপায়ে হয়, একটা হচ্ছে রজাত আরেকটা হচ্ছে সজাত। আচ্ছা, এবার লক্ষ্য করো এই রজাত এবং সজাত কেমন হয়। যেমন মনে করো আমি লিখে দিলাম অন্তর। দেখো অন্তর, এটা বলা হয় অন্ত, বলা হয় অন্ত যোগ অন্ত যোগ গত, অন্ত যোগ গত। তাহলে কি হবে? অন্তর থেকে এসেছে অন্ত, অন্তর যোগ গত, তাহলে কি হবে? অন্তর্গত, অন্তর্গত, অন্তর্গত শব্দটা হয়ে যাবে অন্তর্গত। এই যে এখানে রয়ের উচ্চারণ হলো, এটাকে বলে রজাত বিসর্গ। কি? রজাত বিসর্গ। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে রজাত বিসর্গ। আচ্ছা, আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সজাত বিসর্গ। সজাত কেমন হবে লক্ষ্য করো। যেমন মনে করো আমি লিখলাম নমস, নমস হয়ে গেল নম, অন্ত। এখানে দ্বারা একটু ভুল হয়েছে বোধ হয়, আমি তো বিসর্গ চিহ্ন দিইনি,
হ্যাঁ, এখানে একটা বিসর্গ চিহ্ন হবে, তারপরে যোগ চিহ্ন হবে। হ্যাঁ, অন্তর অর্থাৎ এই র এর পরিবর্তে এখানে আমরা এই বিসর্গ চিহ্নটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো নমস, এই স এর পরিবর্তে এখানে আমরা বিসর্গ চিহ্ন দিয়ে দিব। নম যোগ কার কি হয়ে যাবে? নমস্কার। নমস যোগ কার হয়ে যাবে নমস্কার। এবার দেখো এই যে সজাত, এখানে স আছে উচ্চারণে, এটাই হচ্ছে সজাত বিসর্গ। সজাত বিসর্গ অর্থাৎ বিসর্গ যে সন্ধি রয়েছে সেই সন্ধি রজাত র এর সাথে গঠন করে, আবার স এর সাথেও গঠন করে হয়। আবার দেখো এই যে বিসর্গ সন্ধি দুই ভাবে হয়, একটা হচ্ছে স্বরধ্বনির সাথে মিলিত হয়, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথেও মিলিত হয়ে থাকে। এখন হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে দেখে নিই কিভাবে মিলিত হয়। আচ্ছা, একটু দেখি আমরা সহজে। যেমন মনে করো আমি লিখলাম তত যোগ, তত যোগ অধিক, তাহলে কি হয়ে গেল? ততোধিক। বানানটা কি এরকম? ততোধিক। হ্যাঁ, তত যোগ ধিক, অধিক, ততোধিক। অর্থাৎ এই যে দেখো তত, এখানে কি বানান করছি আমরা? তত। তার মানে এটা হচ্ছে স্বর, এটা হচ্ছে স্বর। দেখো স্বরধ্বনির সাথে মিলিত হয়ে থাকে বলেছি, আবার ব্যঞ্জন ধ্বনির সাথেও মিলিত হয়ে বিসর্গ সন্ধি গঠন করে থাকে। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে অধ্বনি, আধ্বনি, আধ্বনি, রজাত বিসর্গ দেখলাম আমরা, সজাত বিসর্গ দেখলাম আমরা। আবার মাঝে মধ্যে তোমার বিসর্গ ধ্বনিটা, বিসর্গ সন্ধি কিছু ব্যতিক্রম হয়, কিছুটা কি হয়? ব্যতিক্রম হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো এখানে আরেকটি উদাহরণ আমি দিই। দেখো শির, তালব্য শয় রস্বইকার বয়বিন্দু রস, শির যোগ পীড়া, শির যোগ পীড়া, শি র পীড়া, শিরোপীড়া। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এটাও কি ব্যঞ্জন ধ্বনি। এখানে আমরা যদি এটাকে লিখি ত যোগ অ যোগ ত, এরকম করে লিখি, যদি ত যোগ অ যোগ ত যোগ অ লিখলাম, এটা যদি কি লিখি শিরপীড়া, শির, তাহলে এখানে কি থেমে যাচ্ছে আমরা, এখানে অ ধ্বনিটা কি হবে না? আসবে না। তাহলে এরকম ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাথে মিলিত হতে পারে, স্বরধ্বনি স্বরধ্বনির সাথেও মিলিত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের এই যে পাঠটি আমরা আলোচনা করলাম, আমি আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা সন্ধি কি, সন্ধি অর্থ কি, সন্ধি কিভাবে হয়, কেন হয়, সন্ধির কি উপকারিতা রয়েছে, আমরা কেন সেটা পড়ব সেই বিষয়টা আমরা বুঝেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রকার ভেদ যে রয়েছে, এই প্রকার ভেদগুলো আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো, সেই জিনিসটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেটা হতে পারে সাহিত্য কণিকা অথবা বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তো সেই নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।